আনুমানিক কতজন জয়েন করে ক্লাসে? কেউ একটু রেসপন্স করবেন কষ্ট করে। ঈশা, রাকিবুল, ভিভো, কে আছেন এটা? আচ্ছা, তারপর শ্রুতি, কেউ একজন একটু রেসপন্স করবেন। আনুমানিক কতজন জয়েন করে? আনুমানিক প্রায় 10 থেকে 12 জন। 10 থেকে 12 জন। আচ্ছা, 10টা বাজছে প্রায়। তাহলে কি আমরা 5 মিনিট ওয়েট করবো সবার জন্য? আচ্ছা, 5 মিনিট ওয়েট করি, সমস্যা নেই। দেখা যাক। আজকের ক্লাসের টপিক কি জানেন কেউ? আচ্ছা, আরেকটা কথা, তুমি করে বললে সুবিধা হয় না আপনি করে বললে আমাদের ভালো লাগে? আপনি যেভাবে বলেন। আচ্ছা, সমস্যা নেই। তুমি, আপনি, তুই, আমার মুখ দিয়ে ক্লাস নেওয়ার সময় সবই বেরোয়। তো এটা একটু নিজ দৃষ্টিতে ক্ষমা করে নিজ গুণে তুমি বলবেন ভাই, নিজ এটা গুণে বেটার। ক্ষমা করে দিও সবাই। না না, আমার মুখ দিয়ে আপনি, তুমি, তুই সব সিমালটেনিয়াসলি বের হয় আর কি। আর তুই বললে ভাই ওটা আরো ভালো হয়, কারণ আপনি আমাদের শিক্ষক আর বড় ভাই, এখানে কোনো ইয়ে নেই। আচ্ছা, আচ্ছা ভাইয়া, আজকের পড়া ছিল হয়তো বিলাসী বিদ্রোহী তাহার এই পরে মনে এবং বাংলা আর দ্বিতীয় এরপরে পত্রের হ্যাঁ, অনুবাদ। আচ্ছা, এগুলো নিয়ে কথা বলবো। অনুবাদ নিয়ে আসলে কথাবার্তা তেমন বলার কিছু নাই। তো আসুক সবাই। আচ্ছা, আমার ক্ষমা দেখার কি দরকার আছে? আচ্ছা, ক্ষমা দেখাবো পরে, সমস্যা নাই। এখনো রেকর্ড অন করি নাই। আচ্ছা, রেকর্ড মনে হয় অন হচ্ছে। আচ্ছা, রেকর্ড অন হয়েছে। হ্যাঁ ভাইয়া বলেন, কে কিছু বলতেছেন? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। 5-6 মিনিট পর থেকে আমরা আস্তে আস্তে শুরু করব। এর আগে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা, আমি কে, হুট করে আমি ক্লাস নিচ্ছি কেন, এসব প্রশ্ন মাথায় থাকতে পারে। একটু বলি, আকাশ ভাইয়া ব্যস্ত একটু একটু বিভিন্ন কারণে আপনাদেরকে সময় দিতে পারতেছে না। তাই আকাশ ভাইয়ের রিকোয়েস্টে আমি ক্লাসটা নিচ্ছি। এটা হচ্ছে প্রথম আচ্ছা কথা। ভাইয়া, আপনার ফেসটা দেখাইলে ভালো হইতো। মানে দেখালে ভালো হবে। এরকম ভাবে বুঝতে পারতাছি না। আচ্ছা, ঠিক আছে, এখন দেখা যায় ফেস। হ্যাঁ খুব হ্যাঁ, এখন দেখা সুন্দর কিছু না, যাচ্ছে। মানে আমার ফেস। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, তো আমার পরিচয়টা দিয়ে শুরু করা উচিত। আই থিংক আমি হচ্ছে অরিত্র, অরিত্র রৌদ্রধর। পড়াশোনা করছি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে, 3য় বর্ষে। আমিও এক সময় আপনাদের মতো ক্ষয়নেটের ভর্তি যোদ্ধা ছিলাম, এবং বাই লাক বা সৌভাগ্যবশত সে বছর বি ইউনিটে 44th আর গৌরব অর্জন করি। এটা অনেক অনেক কাল আগের কথা, যেহেতু অলরেডি থার্ড ইয়ারে উঠে গেছি। বাট বলতে ভালো লাগে, আপনারাও যখন ভালো ভালো পজিশন পাবেন, ভালো ভালো ডিপার্টমেন্টে করবেন, আপনাদের নিজেদেরও বলতে খুব ভালো লাগবে। আচ্ছা, পরীক্ষা কবে? আমি অনেকদিন এডমিশনের বাচ্চা কাচ্চা পড়াই না। পরীক্ষা কবে ঢাকা ইউনিভার্সিটির? 13 তারিখ। 13 তারিখ? ডিসেম্বরের 13 তারিখ না নভেম্বরের 13 তারিখ? ডিসেম্বর 13। ডিসেম্বর 13। আচ্ছা, আপনাদের মনে হয় বাংলা ক্লাস বাকি আছে 6টা, তাই না? 6টা বাংলা ক্লাস বাকি আছে আই থিঙ্ক। আচ্ছা, ও আরেকটা পরিচয় দিই, যেটা আমি মনে করি আমার সবচেয়ে বড় পরিচয়। সেটা হচ্ছে আমি বোঝারহাট ক্যাডেট কলেজের এক্স ক্যাডেট। মানে এইচএসসি, এসএসসি এবং এইচএসসি পাশ করেছি বোঝারহাট ক্যাডেট কলেজ থেকে আর কি। ও আরেকটা পরিচয়, বর্তমানে কাজ করছি বাংলা একাডেমির সাথে, তাদের তরুণ লেখক প্রকল্পে আছি। এই তো।
আর কারো কিছু জানার আছে? বলেন, কোয়েশ্চেন করা লাগবে আমায়। আমার স্টুডেন্টরা কথা না বললে আমি ক্লাস নিতে পারি না, আমার একটা ভাই বড় সমস্যা। ল নিলেন না কেন? হ্যাঁ, ল ল নিলেন নিলাম কেন? না কেন? এই তো এই কোয়েশ্চেনটা এক্সপেক্ট করতেছিলাম। আচ্ছা, আহ ল নিলাম না কারণ মাথায় একটা চিন্তা আসছিল যে সারা জীবন মিথ্যা বেচে খাবো না। পরে ইকোনমিক্সে যখন আসছি তখন জানলাম যে ইকোনমিক্সদের সত্য বলার পারমিশন নাই। কথা কি ক্লিয়ার? সত্য বলার পারমিশন নাই বলতে? ইকোনমিক্সটা সত্য বললে নাকি সরকার উল্টায় যায়, তাই। তো ওই যে একই হইলো না, ল ইকোনমি। আচ্ছা আচ্ছা, যাই হোক। আচ্ছা, ইকনে কেন আসছি এটার পিছনে অনেক কারণ আছে। তার মধ্যে একটা বড় কারণ, আমি আসলে ইকোনমিক্সটাই পড়তে চাইছি 9-10 থেকে। এই ইকোনমিক্সের ল, থিওরি, ডেভেলপমেন্ট, এই জিনিসগুলো আমাকে অনেক বেশি টানতো। আমি বাংলাদেশের আর কোনো জায়গায় ভর্তি পরীক্ষা দেইও নাই, চান্স পাওয়া তো দূরের কথা। ইচ্ছা ছিল ইকোনমিক্স পড়বো, এই জন্য ঢাকা ইউনিভার্সিটির বিএনএডে পরীক্ষা দিছি। কপাল ভালো ছিল, চান্স পেয়ে গেছি। এখন আপনাদের সামনে পড়াইতেছি, দ্যাটস ইট। কোথাও কোচিং করছিলেন? হ্যাঁ, ইউসিসি তে কোচিং করছিলাম কোচিং। ভাই কোচিং টোচিং ছাড়া চান্স পাইছি ওইসব বলার দরকার নাই, আসলে কোচিং করেই চান্স পাইছি। হেল্প করছে, অনেক কিছুই করছি, সবকিছুই শেয়ার করব। কারণ নেক্সট 3 উইক আপনাদের সাথে আমি থাকবো, মানে বাংলার অংশটা আমি কন্টিনিউ করবো আপনাদের সাথে। আহ, আপনাদের নেক্সট যে 6টা লেকচার হবে বাংলার, ওগুলা সব আমি নিব। আচ্ছা, আমি যদি মঙ্গলবার রাত 10টায় ক্লাসগুলা নেই, সমস্যা আছে আপনাদের? শনিবার এবং মঙ্গলবার রাত 10টায় প্রবলেম আছে? না ভাই, না, যত দ্রুত শেষ করতে পারি ততই আচ্ছা, ভালো। আমরা শেষ করে দিব। আমরা 3 সপ্তাহের মধ্যে, আমার টার্গেট 3 সপ্তাহ, প্রতি সপ্তাহে 2টা করে যেহেতু লেকচার, 6টা শেষ হয়ে যাবে। এবং আকাশ ভাই আমার অর্ক ভাই মনে হয় তোমাদেরকে ইংলিশ নেয় না? জি আচ্ছা। তো ও আচ্ছা, আমার আরো একটা পরিচয় আছে, আমি বলতে ভুলে গেছি। এই যে অন্বেষণ, আমি কিন্তু অন্বেষণের ওয়ান অফ দা ফাউন্ডার্স। বাট আমার বেশ কিছু পার্সোনাল ব্যস্ততার কারণে আমি অন্বেষণে সময় দিতে পারি নাই, তাই অন্বেষণে লাস্ট 2 বছর আমি কোনো ক্লাস নেই। শুধু ক্লাস নেই না, কোনো কাজই করি নাই। তো অন্বেষণের বাইরে ছিলাম এতদিন। তো আজকে থেকে আবার অন্বেষণে আপনাদের সাথে আমার জার্নি স্টার্ট করতেছি। তো আপনারা আমার কাছে একটু স্পেশাল অবশ্যই। আচ্ছা, অনেক কথাবার্তা হইলো। আর কি জানার আছে? এই যে অ্যাডমিশনে জিকেটা একটু সমস্যা, এটা নিয়ে কিছু বলবেন? আচ্ছা, জিকেটা সমস্যা নয়। এবার আমি আমার এডমিশনের জিকে এক্সপিরিয়েন্স নিয়ে বলি। আমার এডমিশনের বই খাতাগুলো আজকে আপনাদের জন্য আবার খুঁজে বের করছি। জিকেতে আমি যেটা করছিলাম সেটা হচ্ছে খুব সাহসী একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। সেটা হচ্ছে এই যে জোভাইস ক্যাপসুল দেখতেছেন আমার হাতে, জি আমি ভাই, কারো ওটা। বিজ্ঞাপন করতেছি না। এই যে জোভাইস ক্যাপসুল দেখছেন, জি ভাই। এই জোভাইস ক্যাপসুল 3টা বা 4টা বেরোছিল আমাদের সময়, বাকিগুলো খুঁজে পাচ্ছি না। তো এই 3টা বা 4টা জোভাইস ক্যাপসুল বেরোছিল। এবং জোভাইস ক্যাপসুলে একটা জিনিস আমার খুব ভালো লাগছিল, যে সাম্প্রতিক যা যা জিনিসপত্র আছে এবং সাম্প্রতিক রিলেটেড যেসব জিকে আছে সবগুলা দেয়া থাকে। সো যার ফলে আমার প্রিপারেশনটা খুবই ইজি হয়ে গেছিল। বোঝা গেছে আমার কথা? জি আচ্ছা, জিকেতে প্রশ্ন কোথা থেকে আসে এটা একটু বলি। জিকেতে প্রশ্ন আসে, এক হচ্ছে সাম্প্রতিক থেকে, আরেকটা হচ্ছে সাম্প্রতিক রিলেটেড বিষয় থেকে। 2টা জায়গা। আমাদের সময় 30টা প্রশ্নের মধ্যে 22টা প্রশ্ন জোবায়ের জিকে ক্যাপসুল থেকে হুবহু আসছিল, হয় সাম্প্রতিক পার্ট নাইলে সাম্প্রতিকের সাথে রিলেটেড পার্ট। যেমন ধরো রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলতেছে, তখন প্রশ্ন আসতে পারে ইউক্রেনের রাজধানীর নাম। রিলেটেড পার্ট কাকে বলে বুঝছেন? জি জি। এভাবে ভাইয়া, একটু। হ্যাঁ ভাইয়া। হ্যালো ভাইয়া, এই যে আমাদের যে ব্যাকরণ অংশটা আছে ওইটা কিভাবে কন্টিনিউ করব একটু যদি বলতেন। ব্যাকরণ অংশটা কিভাবে কন্টিনিউ করবেন? ক্লাস 9-10 এর বাংলা ব্যাকরণ বই আছে, 2018 সালের সংস্করণ।
কারো জি কাছে ভাই আছে, আছে ভাই। আছে ভাইয়া, আছে আছে। আছে না? সবার জি কাছে আছে? জি একদম সোজা সাপটা উত্তর হচ্ছে ওই 9-10 বাংলা ব্যাকরণ বইয়ে যেসব উদাহরণ আছে, প্রত্যেকটা, ধরো একটা সংজ্ঞা দেওয়া আছে, তার পাশে উদাহরণ আছে না? জি ভাই। ওই উদাহরণগুলো পড়বা, সোজা কথা, শুধু ওই উদাহরণগুলো পড়ো, এর বাইরে আর কিচ্ছু আসবে না। মানে এই যে অ্যাডমিশনের জন্য যে বইগুলো আছে এগুলো থেকে পড়বো না? এডমিশনের জন্য যে বই আছে সেখান থেকে পড়তে গেলে তোমার মাথা ঘুরাবে। আর একটা কথা, এটা সেইটাই হচ্ছে ফেস করতেছি তোমার, এখন। হ্যাঁ, তোমার যে কি বলে ওটাকে, তোমার যে, আরে, ব্যাকরণের প্রশ্নগুলো আসে, ধরো সমাস বা ধরো তোমার কারক বিভক্তি, তুমি কি জানো মোস্ট অফ দা কোথা থেকে আসবে? মোস্ট অফ দা আসবে তোমার বাংলা ফার্স্ট পেপারে যে গদ্য পদ্য আছে না, জি ওই বাংলা ফার্স্ট পেপারের গদ্য পদ্যের ভিতরকার শব্দ থেকে। বুঝতে পারতেছো কিনা? জি জি ধরো ভাইয়া। বিলাসী গল্পটা আমরা পড়তেছি, বিলাসী গল্পটা পড়তে পড়তে ওখানে আমরা সমাসবদ্ধ পদ দেখি না? থাকে তো, কিছু না কিছু সমাসবদ্ধ পদ থাকে, যেমন ধরো বিনা পানি, এই শব্দটা তো আছে বিলাসী গল্পে। জি ভাইয়া, আছে। হ্যাঁ, তো এই যে বিনা পানি, এটা তোমার বইয়ে আছে, তোমাকে ওই সমাজটাই নির্ণয় করতে দিবে। বুঝতে পারছো ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নের প্যাটার্নটা কি? ভাইয়া মানে আমি অভিযাত্রী বইয়ে দেখছিলাম যে সবগুলো অধ্যায়ের মানে গল্পের হ্যাঁ, শেষে হলো আপনার ওই শব্দগুলো নিয়ে আলোচনা করা আছে, ওইগুলো পড়লেই আলোচনা তো করা হচ্ছে। আছে, এটা এই জন্যই করা আছে কারণ প্রশ্নগুলো ওখান থেকে আসে। জি ভাইয়া, বুঝতে পারছি। ধন্যবাদ। অভিযাত্রীর মালিক কোন ভাই জানো? বাংলা টিচারটার নাম কি? আরে, বরকত, জি বরকত মনে হয়। ওই তো, বক্কর, বক্কর ভাই, বক্কর ভাই। বকর বকর ভাই, সিদ্দিকী, আবু বকর আবু সিদ্দিকী। বকর সিদ্দিকী। আবু বকর সিদ্দিকী ছিল ইউসিসি তে আমার ডিরেক্ট টিচার। জি এক্স নটর ডেমিয়ান। হ্যাঁ, তো ওই আবু বকর সিদ্দিকী ভাই এই কিন্তু আমাকে এই কথাটা বলছে যে, ভাই দেখো, অভিযাত্রী বইয়ে এগুলো আলোচনা করার কারণ কি? কারণ আমার বই বিক্রি হবে কিসের উপর? আমি আমার বই থেকে কয়টা কমন ফালাইতে পারছি তার উপর, ঠিক কিনা? জি আমি দেখতেছি বারবার প্রশ্ন আসতেছে কোত্থেকে, আমি যে আমার যে শব্দগুলো বইয়ে আছে বাংলা ফার্স্ট পেপারে, ওইগুলাই। এখন বোঝা গেছে মোটামুটি? আচ্ছা, জি তাহলে এবার একটু আমরা বিলাসী গল্পে ঢুকি। বিলাসী গল্পের গল্প তো পড়ার দরকার নাই, বিলাসী গল্পের গল্পটা সবাই জানেন, বিলাসী গল্পে কি হয়েছে জানেন না? কি হয়েছে বলেন তো, একজন সারসংক্ষেপ বলেন বিলাসী গল্পের। তো বিলাসী গল্পের মূল বিষয়টা হচ্ছে আমাদের প্রাচীন যে গ্রামীণ সমাজ আছে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করছেন কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি কি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি কি কেউ জানেন? ভাইয়া কথা শিল্পী। হ্যাঁ, অপরাজেয় কথাশিল্পী। কথাশিল্পী লিখলে কিন্তু বাদ, সরি। অপরাজেয় কথাশিল্পী। আচ্ছা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি বলেন তো? ন্যাড়া। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম ন্যাড়া? না ভাই, ডাক নামটা ন্যাড়া কিন্তু ছদ্মনাম আর নেই। ন্যাড়া তো হচ্ছে জাস্ট বিলাসী গল্পে ওর নাম। না ভাই, এইটা তো ওর ডাক নাম নাকি ছিল ন্যাড়া। আচ্ছা, ছদ্মনাম আর ডাকনামের মধ্যে পার্থক্য আছে। ছদ্মনাম হচ্ছে যে যে নামে উনি, অন্য যে নামে উনি লেখালেখি করতেন। উনার ছদ্মনামটা খুব ইন্টারেস্টিং, উনি অনিলা দেবী ছদ্মনামে লেখালেখি করতেন। উনার ছদ্মনাম ছিল অনিলা দেবী। আচ্ছা, উনি কোথায় জন্ম মৃত্যু এটা একটু বইয়ে দেখবেন। তারপরে একটা প্রশ্ন আসে, আপনাদের বইয়ের পঠিত কোন গল্পের লেখক জীবিকা অন্বেষণে রেঙ্গুন গিয়েছিলেন?
বলো তো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই বার্মা যে আপনার মূল্যতে। উত্তরটা ভুল। বার্মা মূল্যতে। আমার প্রশ্নটা কি ছিল? আমার প্রশ্নটা ছিল কোন গল্পের লেখক ভাগ্যন্য সেনে রেঙ্গুন গিয়েছিলেন। এই যে আপনি কনফিডেন্টলি দাগায় দিয়ে আসবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কিন্তু অ্যান্সারটা কি হবে? অ্যান্সার তো হবে বিলাসী। কারণ আমি জিজ্ঞেস করছি কোন গল্পের লেখক, আমি তো ও, জিজ্ঞেস করি নাই কোন লেখক। ওইটা তাহলে তো ভাই তাইলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তো আর অপশনে থাকবে না, হয়তো বিলাসী অপরিচিতা এরকম অপশন থাকবে। থাকতেও পারে, ইউ নেভার নো ঢাকা ইউনিভার্সিটি। জি ভাই। একবার একটা প্রশ্ন আসছে যে পল্লী কবিকে, চারটা অপশনই জসিমউদ্দিন। তো বানানের ভেজাল। হ্যাঁ, বানানে একটা ব্যাচ আছে। তো এগুলো একটু মাথায় রেখে আগানো লাগে আর কি। আমি অনেকদিন পর বড় মানুষজনের ক্লাস নিচ্ছি। আমি নর্মালি ক্লাস 6 এর বাচ্চাদেরকে পড়াই, সারাক্ষণ ক্লাসের মধ্যে চিল্লাপাল্লা করতে থাকে। তো এখন আপনাদের ক্লাসে সবাই চুপচাপ থাকে, মানে আমার জন্য একটু, কি বলবো, এটা অন্যরকম অভিজ্ঞতা আর কি। বাকি যে দুইজন ক্লাসে আছেন তারা কি কথাবার্তা বলতে জানেন না নাকি বলেন না? সুবর্ণা, শ্রুতি, আছেন আপনারা ক্লাসে? জি ভাইয়া। শিওর? জি ভাইয়া আছি তো। ঠিক আছে, good. আচ্ছা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা রাজনৈতিক উপন্যাস আছে, সেটার নাম জানেন? পথের দাবি। পথের দাবি, গুড। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আরেকটা খুব বিখ্যাত ছোট গল্পের নাম হচ্ছে মহেশ। এই প্রশ্নটাও আসতে পারে যে মহেশ গল্পের রচয়িতা কে। কারণ মহেশ একটা সময় আমাদের পাঠ্য বইয়ে পাঠ্য ছিল। আচ্ছা, আর শরৎচন্দ্রের বিলাসী গল্পটা প্রথম কোথায় প্রকাশিত হয়? ভারতী। ভারতে। আমি কিন্তু পড়াচ্ছি না, আমি কিন্তু লেকচার স্টাইলে পড়াইও না, আমি হচ্ছে ডিসকাশন স্টাইলে পড়াইতে পছন্দ করি। আমি বলবো, আপনারা বলবেন। জি ভাই, ভালো লাগতেছে। হ্যাঁ, এভাবেই পড়াবো, তাহলে হচ্ছে আপনাদের মনে থাকবে। আচ্ছা, তো এটা ভারতী পত্রিকার বৈশাখ সংখ্যায় 1325 সালে এটা প্রকাশিত হয়। তো এই যে বলা হচ্ছে কি, ন্যাড়া চরিত্রটার মধ্যে কি আছে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোটবেলার একটা ভাইব আছে। আমার কাছে একটু বইটা থাকে, আচ্ছা যাই হোক। আচ্ছা, এখানে আপনাদের বোঝার সমস্যা আছে কোনো জায়গায়, কোনো পয়েন্টে, যে ভাইয়া এই জায়গাটা আমি বুঝি না? এখানে মানুষ যেহেতু কম, এভাবে গেলে আসলে আমার জন্য একটু কঠিন হয়ে যাবে। আচ্ছা, তো বিলাসী গল্পটাতে একটা সমাজ চিত্র, পল্লী সমাজের সমাজ চিত্র তিনি আঁকার চেষ্টা করছেন। যেখানে দেখা যায় কি, মৃত্যুঞ্জয় নামে একজন যুবক আছে, যাকে সমাজ কি করে, সব সময়ই সমাজ থেকে দূরে ঠেলে রাখছে। তাকে সভ্য সমাজের মানুষজন কখনো আপন করে নেয় নাই, কারণ তার বাবা নাই, মা নাই। তাকে অপয়া ভেবে সমাজ সব সময় দূরে সরায় রাখছে। কিন্তু তার বিপদের সময় তাকে কাছে টেনে নিছে কে, বা তাকে ভালোবাসছে কে? বিলাসী। 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 বিলাসীর মতো ভালোবাসা আসলে কি বলবো, এই দুনিয়াতে আদৌ কেউ বাঁচতে পারে বলে আমার মনে হয় না। তো ন্যাড়ার স্বার্থহীন মনোভাব, ভালোবাসা। হ্যাঁ, ন্যাড়ার মনোভাবটাও বিলাসীর প্রতি সেটাই ছিল। ন্যাড়ার কি মনে হইতো, ন্যাড়া দেখতো যে বিলাসী ওকে এতটা বেশি ভালোবাসে যে খুব অন্ধকার রাত, তখন একটা প্রায় মৃতপ্রায় মানুষ, তারপরও বিলাসী কি কাউকে ভয় না পেয়ে, কোনো কিছুর তোয়াক্কা না করে, সমাজের তোয়াক্কাও না করে, দিনের পর দিন সেই মানুষটা সেবা করে গেছে। এবং একটা মৃত্যু পথযাত্রী মানুষকে সে বিয়ে পর্যন্ত করছে। যেখানে, এটা দেখো মেয়েরা আবার কেউ মিসোজিনিস্টিক কমেন্ট হিসেবে ধরো না, যেহেতু যেখানে মেয়েদের একটা ভেরি নর্মাল সার্ভাইভাল ইনস্টিংক্ট হচ্ছে, তারা চায় কি, তারা চায় হচ্ছে একটা স্টেবল পার্সোনালিটি যেখানে তারা আশ্রয় খুঁজতে পারবে। সেটা না করে বিলাসী কি করছে, বিলাসী মৃত্যুঞ্জয়ের মতো একটা মৃত্যু পথযাত্রীকে তার লাইফ পার্টনার হিসেবে চুজ করছে। এটা কিসের শক্তি? এটা হচ্ছে ভালোবাসার শক্তি। তার মানে কি, ভালোবাসার শক্তি থাকলে এই পৃথিবীর সব
বাধা ব্যবধানই দূর করা যায়, সব কষ্টই দূর করা যায় বা লাঘব করা যায়। আচ্ছা, এখানে আরো কয়েকটা জিনিস বোঝার আছে। এখানে প্রথমে কি বিষয়, কোন বিষয়টা নিয়ে কটাক্ষ করা হয়েছে বলতো? একদম প্রথম কোন বিষয়টা নিয়ে, সমাজের কোন বিষয়টা নিয়ে কটাক্ষ করা হয়েছে? ওই যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনই সুনাম। এটা একটা। আমি বলছি সমাজের কোন বিষয়টা, এটা তো মৃত্যুঞ্জয়ের একটা বিষয়। সমাজের কোন প্র- বিষয় নিয়ে কটাক্ষ করা হয়েছে? নরনারীর নরনারীর ভালোবাসা। না, প্রথম কটাক্ষ করা হয়েছে জাত সেই প্রথা। সময়ের শিক্ষা ব্যবস্থাকে। শিক্ষা ব্যবস্থা। প্রথম সময় সেই শিক্ষা ব্যবস্থা নিয়ে ও কি বলতেছে, যে স্কুলে কি হয় না হয় আমাদের কোনো ঠিক ঠিকানা নাই, আমরা বাসায় এসেও পড়ি না, শুধু পরীক্ষার দিন কি করি, পড়াশোনা। পরীক্ষার দিন আমরা কামচাটকা লিখি, হুমায়ুনের বাপের নাম তোগলক খা লিখি, তাই না? হ্যাঁ। তারপরে আবার কি করি, তারপরে আবার স্কুল থেকে বেরোয়, যখন আমরা পাশ করতে পারি না তখন আমরা স্কুলকে গালাগালি দিই। তার মানে তারা সেই কেয়ারটা কখনো পায় না, বা তাদের পড়া জাস্ট পড়তে হয় দেখে পড়ে, স্কুলে যেতে হয় দেখে যায়। এবং তাদের স্কুলগুলা যে কত দূরে দূরে, মানে সেই সময়ের শিক্ষা ব্যবস্থার অপ্রতুলতা, এই জিনিসটাও তিনি এই জায়গায় তুলে ধরছেন। বোঝা গেছে? জি। কত ক্রোশ পথ হেঁটে বিদ্যা অর্জন করতে যাইতে হয়? 2 ক্রোশ। 2 ক্রোশ। কয়জন? একা নয়, কতজন? 10-12 জন। 10-12 জন। Good. আচ্ছা, এখানে কিছু কোয়েশ্চেন আসতে পারে যে তাহাদের ঘরে কি স্ত্রী নাই, এই ডায়লগটা কার? নেরা। ন্যাড়ার, নাকি ন্যাড়ার সেই আত্মীয়ের স্ত্রীর? তিনি কি বলছিল, যে কেউ কি আমাকে বনের মধ্যে একটু সতী হইবার ব্যবস্থা করিয়া দিতে পারেন কিনা? মনে আছে? জি ভাই, জি। এই যে এইখানে একটা আছে, ওই নেরার আত্মীয়র বিষয়ে। হুম, আচ্ছা। কয়েকটা কুইক কোয়েশ্চেন করি, সবাই অ্যান্সার দেন, মজা হবে। আচ্ছা, মৃত্যুঞ্জয়কে দংশন করেছিল কোন সাপ বলতো? হরিশ গোখরা। হরিশ গুপ্ত। Good. বাসি ফুলের সাথে তুলনা করা হয়েছিল কাকে? বিলাসীকে। 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 Good. আচ্ছা, বিলাসী গল্পে মৃত্যুঞ্জয়ের জাত পরিচয় কি ছিল? নমশূদ্র, কায়স্থ, পণ্ডক্ষত্র না মাহিষ্য? কায়স্থ। কায়স্থ। ওটাই হচ্ছে কায়েত। ওখানে কিন্তু কায়েত লেখা ছিল, মনে রাখতে হবে। ভূদেব বাবু কে? শব্দার্থের প্রশ্ন, শব্দার্থ থেকে এই প্রশ্নটা আসে অনেক সময়। বাংলার নবজাগরণের একজন পথিকৃৎ। ঠিক আছে। আচ্ছা, কোন বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্রকে ডিলিট ডিগ্রি প্রদান করে? কলকাতা বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয়। আচ্ছা, কুন্তলিন পুরস্কার কোন গল্পের জন্য পান? এটা হচ্ছে মন্দির। মন্দির। মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? মানে থার্ড এটা ক্লাস। হচ্ছে 3rd ক্লাস। বর্তমান সময়ের কোন ক্লাস ওইটা? অষ্টম। অষ্টম শ্রেণী। অষ্টম। গুড, ভেরি গুড, তোমাদের প্রিপারেশন তো খুব ভালো। উৎসুগ্য শব্দের অর্থ কি? চাহনি। উৎসুগ্য, ভুলে গেছেন? ভুজি উৎসুগ্য। উৎসুগ্য মানে ওই যে উৎসর্গ করা, মৃতের জন্য কোনো কিছু উৎসর্গ করলে বুঝছি উৎসর্গ বলে না? আচ্ছা। হুম। আর ন্যাড়া সন্ন্যাসগিরিতে ইস্তফা দিয়েছিল কেন? মশার কামড়ে। মশার কামড় খাইতে খাইতে। রম্ভার কাঁধি মানে কি? কলাশ্বরী। কলার। কলার।
বিষহরীর দোহায় বুঝিবা আর খাটে না, বিলাসী গল্পে এই উপলব্ধিটা কার হয়েছিল প্রথম বলো তো? এটা ন্যাড়ার হয়েছিল। ন্যাড়ার। ন্যাড়ার হয়েছিল না বিলাসীর হয়েছিল? ন্যাড়া। গুড, ভেরি গুড। আচ্ছা, নিচের কোন রচনাটা শরৎচন্দ্রের নয় বলো তো? শেষ কি প্রশ্ন, চরিত্রহীন, শ্রীকান্ত, চোখের বালি। ওই শেষ প্রশ্ন। চোখের বালি। চোখের চোখের বালি। বালি কার? চোখের বালি হবে। বালি রবি ঠাকুর। রবীন্দ্রনাথ। ভেরি গুড। চোখের বালি কি ধরনের রচনা বলো তো? উপন্যাস আই গেস। চোখের বালি উপন্যাস। চোখের বালি চোখের গোরাচন্দ্র। বালি চোখের বালি উপন্যাসের নায়কের নাম কি? এইটা তো সিলেবাসে ছিল না, ওইভাবে উপন্যাসও পড়া হয়নি। আচ্ছা, এগুলো অনেক সময় হুটহাট চলে আসে। চোখের বাড়ি উপন্যাসের নায়ক হচ্ছে মহেন্দ্র। আর নায়িকার নাম কি? কেউ জানো? বিনোদিনী। আচ্ছা, সমস্যা নেই। আমি কি বেশি কঠিন করে পড়াই ফেলতেছি তোমাদেরকে? না ভাই, এটা সেরা হইতেছে। আমার পড়ানোর স্টাইলটা, আমার নিজের পড়ার স্টাইলটাও এরকম ছিল, আমি তোমাদেরকে ওইভাবেই পড়ানোর ট্রাই করতেছি। দাদা একদম চিল লাগতেছে, মনে হয় কোনো প্যারা না, একদম চিল এনজয় করতেছে খুব। এভাবেই পড়তে হবে আসলে, এত কষ্ট করে পড়া যাবে না। ও আচ্ছা, তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করো তো? জি এই ভাই। করো না? কয়বার করে সলভ করছো? ঢাকা ইউনিভার্সিটির কয় বছরের প্রশ্ন সলভ করা হয়েছে এখন পর্যন্ত ইউনিটের? 15 পর্যন্ত করা হয়েছিল 2বার করে। 2015? জি ভাই। 2015 পর্যন্ত ইনাফ, এর আগের গুলো অত দরকার নাই। সব ইউনিভার্সিটির যত বাংলা প্রশ্ন পাবেন লাস্ট 10 বছরের সব সলভ করে ফেলবেন। চাবি, এবার রাবি, সমস্যাটা কবি, হচ্ছে ভাই, যা আমাদের আছে একদম সব। সময়টা কম দিয়ে দিছি। তোমাদের সময়টা কম দিছে, এটা আসলে তোমাদের জন্য ভালো হচ্ছে। সেশন জট কি জিনিস এখনো তো দেখো নাই জীবনে। তোমরা এখন ভাবতেছো যে আমাদেরকে সময় কম দিচ্ছে ভাই, এই সেই। আমাদের সাথে ইউনিভার্সিটিতে কি হচ্ছে সেটা তোমরা বুঝতেছো না। আমরা ইউনিভার্সিটিতে পরে ভর্তি হয়েছি না একটু, আমরা 6 মাসের সেমিস্টার 4 মাসে শেষ করতেছি, 6 মাসের সেমিস্টার 3 মাসে শেষ করতেছি। ওইটা হলে ভালো হবে নাকি এডমিশনে একটু সময় কম পায় ইউনিভার্সিটিতে ভালো মতো পড়ালেখা করতে পারলে ভালো হবে? একটু চান্স পাওয়ার পর তারপর তো একটু, এটা তো চান্স আলাদা। পাওয়ার পর, শুনো বিশ্বাস করো, একটা কথা প্রচলিত আছে বুঝছো, ইন ডিউ দ্য ইজিয়েস্ট এক্সাম ইউ গিভ, ইটস ইউর এডমিশন টেস্ট। কথাটা কি মাথায় ঢুকছে? জি ভাই, সবচেয়ে সহজ পরীক্ষা এডমিশন। হ্যাঁ, এরপরে যা হবে না, কি বলবো। তখন তো ভাই একটা আইডেন্টি থাকবো, 4 বছরের যেটা ফেল করলে সমস্যাটা ঢাবিত পরে বলা আর কি। টানা 2 বছর ফেল করলে যে ঢাবি থেকে বাইর করে দেয় জানো? এর ভিতর একবার পাশ করা যাবে। আচ্ছা, প্যারা নাই, সমস্যা নেই, আশা করতেছি ভালোই করবা তোমরা। আচ্ছা আচ্ছা, বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কত মাস শয্যাশায়ী ছিল বলো? লাস্ট প্রশ্ন এটা। 1.5 মাস। কত মাস? 1.5 মাস। গুড, ভেরি গুড। আচ্ছা, এবার একটু বিদ্রোহীটা যাচ্ছে, বিদ্রোহীটা তোমাদেরকে একটু ধরে ধরে বুঝিয়ে দিব, ভালো হবে? জি ভাই, এটা একটু জি বুঝাইলে ভাইয়া। ভালো হয়। এটা হ্যাঁ হ্যাঁ, খুব এটা একটু ডিফিকাল্ট ভালো মনে হয় লাগে। শর্ট সিলেবাসের ভিতর। তোমরা মনে হয় আকাশকেও বলছিলা যে ভাই বুঝানো লাগবে এই সে। আচ্ছা, কারো কাছে তোমাদের বইয়ের পিডিএফ আছে, বাংলা বইয়ের? না ভাই। একটু দাঁড়াও। আচ্ছা, বিদ্রোহী কবিতার প্রথম চরণ কি বলতো? বলবীর। বলবীর উন্নত মম শির। বলবীর, আমার মতো। বলচির উন্নত মম শির। তারপরে কি? এটা কিন্তু প্রশ্ন, যে বিদ্রোহী কবিতার প্রথম লাইন কি, বিদ্রোহী কবিতার শেষ লাইন কি বলতো? বিশ্ব ছাড়িয়ে উঠিয়েছে একা চির অন্যতম। বিদ্রোহী কবিতা কত সালে লেখা হয়েছে? 1922 মনে হয়। Yes, good.
বিদ্রোহী কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? অগ্নিবীণা। 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 কোন কাব্যগ্রন্থ লেখার জন্য কাজী নজরুল ইসলামকে জেলে যেতে হয়? জি ভাই, আরেকবার যদি বলতেন। কোন কাব্যগ্রন্থ লেখার জন্য কাজী নজরুল ইসলামকে জেলে যেতে হয়? জানো? চক্রবাক। ভাই চক্রবাক। অপশন দিলে পাইতাম। চক্রবাক, আনন্দময়ীর আগমনে, অগ্নিবীণা। আনন্দময়ের আগমন। আনন্দময়ীর আগমন। এই তোমাদের কাছে কি কঠিন কঠিন লাগতেছে নাকি একটু বোরিং লাগতেছে বলো? বাকিরা কথা বলতেছো না কেন? আর কিছু না বুঝলে আমাকে বলো যে ভাই এই জিনিসটা আরেকবার বুঝান। এই জিনিসটা একটু বলেন। আচ্ছা, দেখো বিদ্রোহী কবিতায় কয়েকটা বোঝার জিনিস আছে। আরে, পাইছি PDF টা। এই তোমাদের লেভেলে না পড়াইতে না পড়াইতে তোমাদের কোনো জিনিসপত্র আমার কাছে নাই। আচ্ছা, কুর্নিশ শব্দের অর্থ কি বলতো? 19 মানে অভিবাদন। অভিবাদন। সালাম। মহাপ্রলয় অভিবাদন। শব্দটা বোঝো? মহাপ্রলয়ের আমি নটরাজ। মহাপ্রলয় মানে কি? সৃষ্টির ধ্বংসকাল। সৃষ্টির ধ্বংস বলা হয় হিন্দু পুরাণ অনুসারে। এখানে হিন্দু পুরাণের অনেক রেফারেন্স আছে, তাই আমার জন্য এই বিষয়ে কথা বলা অনেক সহজ। তোমরা কি জানো বিদ্রোহী কবিতা নিয়ে একটা পুরো বই লেখা হয়েছে? উনি বিদ্রোহী কবিতাতে এত ডিটেল, এত সূক্ষ্ম সূক্ষ্ম রেফারেন্স উনি আনছে, একটা টোটাল বই লেখা হয়েছে বিদ্রোহী কবিতার পৌরাণিক রেফারেন্স নিয়ে। কথা বুঝতেছো? আচ্ছা, প্রথমে দেখো উনি বলতেছে যে শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রি। নেহারি মানে হচ্ছে যে ওই শিরের দিকে তাকিয়ে। দেখি। নত শির ওই শিখর হিমাদ্রির মানে কি? হিমাদ্রি মানে কি? হিমাদ্রি মানে হিমালয়। হিম যোগ আদ্রি, মাথায় রাখতে হবে, এটা কিন্তু সন্ধি বিচ্ছেদের প্রশ্ন। আদ্রি মানে হচ্ছে পাহাড় বা পর্বত, তাহলে হিমাদ্রি মানে হিমের পাহাড়, তার মানে হিমালয়কে বোঝানো হচ্ছে। হিমালয় পর্বত। আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মানে আমি কাউকে মানি না, আমার মধ্যে কোনো বিনয় টিনয় এসব কিচ্ছু নাই। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। নটরাজ মানে কি? শিবের নৃত্য নত একটা রূপ আছে, সেটা হচ্ছে নটরাজ। এবং সেই নটরাজ কিসের জনক? নৃত্য শিল্পের দেবতা বা নাচের জনক, তাই না? উনি বলতেছেন যে এই নটরাজ যখন নৃত্য করে তখনই তো মহাপ্রলয়টা হয়। উনি বলতেছে আমি সেই মহাপ্রলয়ের নটরাজ, মানে এই দুনিয়াতে যা কিছু খারাপ আছে সবকিছু আমি ধ্বংস করবই। আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর। পৃথ্বী মানে কি? পৃথিবী। আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল। এগুলো তো বুঝতেছো, এগুলোতে পড়ানোর কিছু নাই। আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। কোয়েশ্চেন আসতে পারে বিদ্রোহী কবিতায় কয়টা অস্ত্রের উল্লেখ আছে? আমি ধূর্ঝটি, আমি এলোকেশে ঝড়, অকাল বৈশাখী। এলোকেশে মানে কি? মেয়েরা বলো। ফুল ছড়ানো। হ্যাঁ, ফুল ছড়ানো ছড়ানো। চুল বা খোলা চুল। বলবীর চির উন্নত মমশির, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান নিশাবসান। মানে আমি লোকালয়, আমি আবার শ্মশান, মানে আমি কিচ্ছু নাই, মানে আমার মধ্যে সবকিছু আছে। আমি যেমন সৃষ্টি করতে পারি, আমি ধ্বংস করতে পারি। তার পরের লাইনটা আরো সুন্দর। আমি ইন্দ্রাণী সুতো, হাতে চাঁদ, ভালে সূর্য। ভালে মানে কি? কপালে। কপালে। মানে আমার হাতে চাঁদ, চাঁদ হচ্ছে যে এখানে কোমলতার প্রতীক, আর সূর্য হচ্ছে প্রখরতার প্রতীক। আমি বেদুইন, আমি চেঙ্গিস। চেঙ্গিস কি করছিল? সারা পৃথিবীকে নিজের পদানত করছিল।
আচ্ছা, তোমাদেরকে এই জায়গায় একটা ইন্টারেস্টিং তথ্য দিই। আমরা প্রতি 7 জনে একজন চেঙ্গিস খানের বংশধর, এটা জানো? কিভাবে? চেঙ্গিস খান যখন হচ্ছে যে এই দুনিয়া জয় জয় করছিল, সে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে মেয়েদেরকে বিয়ে করতো এবং সেখানে সন্তান উৎপাদন করতো। বাটপার ছিল হলো। তাহলে তাহলে এটা হইতেই পারে ও সারা দুনিয়া যখন ওর প্রধানত ছিল, এটা বলা হয় এই পৃথিবীর প্রতি 7 জনে একজন হচ্ছে চেঙ্গিস খানের বংশ। যাই হোক। বাহ, কি চমৎকার পার্সোনালিটি! ও, আরো একটা চেঙ্গিস খান নিয়ে ভালো একটা তথ্য আছে, ওটা কি জানো? এই পৃথিবীতে মানে আমাদের বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কত বলো তো বর্তমানে? এটা কিন্তু জিকের কোয়েশ্চেন। 0.04%, তাই না? চেঙ্গিস খান নাকি ওই সময়ে এত মানুষকে হত্যা করছিল যে পৃথিবীর কার্বন মাত্রা 0.02%-এ চলে গেছে। আচ্ছা, এখানে বলতেছে, আরে আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার। বজ্র হচ্ছে যে দেবরাজ ইন্দ্রের অস্ত্র, এটাও কিন্তু একটা অস্ত্র হিসাবে কাউন্ট হবে, দেখো। ঈশান বিশানে ওঙ্কার মানে কি? ঈশান বিশানে ওঙ্কার, যে ঈশান কোণ থেকে আসা ওং শব্দ। ওং শব্দটা হিন্দু ধর্মের খুবই পবিত্র একটা শব্দ। এই যে ওঙ্কার বা ওং ধ্বনি, এটা যখন আসে তার মানে সেখানে অনেক বেশি পজিটিভ এনার্জি রেডিয়েট হয়। ও বলতেছে আমি সেই পজিটিভ এনার্জির বাহক। আবার সেই সাথে আমি কি, আমি সেই ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার। ইসরাফিলের সিঙ্গা ফুক দিলে কি হবে বলতো? প্রলয় ঘটে, দুনিয়া প্রলয় ধ্বংস। ঘটবে বা কিয়ামত হবে। আমি যেমন ওঙ্কারের মতো পজিটিভ এনার্জি রেডিয়েট করতে পারি, আমি আবার ইসরাফিলের সিঙ্গার হুঙ্কার দিতে পারি। আমি পিনাক পানির ডমরু ত্রিশূল। পিনাক পানি মানে, পিনাক পানিকে, পিনাক পানি হচ্ছে শিবের আরেকটা নাম। পিনাক নামে তার একটা ধনুক ছিল দেখে তার নাম পিনাক পানি। পানি মানে হচ্ছে হাত। পিনাক পানির ডমরু ত্রিশূল। আমি যেমন পিনাক পানির ডমরু, আমি পিনাক পানির ত্রিশূল। ডমরু কি? ডমরু হচ্ছে সেই একটা বাদ্যযন্ত্র। আবার অন্য হাতে তার একটা কি, ত্রিশূল। বাদ্যযন্ত্র একদিকে যেমন সারা পৃথিবী কন্ট্রোল করে, আবার ত্রিশূল দিয়ে তিনি ধ্বংস করে। আমি ধর্মরাজের দণ্ড। ধর্মরাজ মানে কি? হিন্দু ধর্ম অনুসারে আমাদের সে বিচারের সময় যার সামনে এসে দাঁড়াইতে হবে। আমি চক্র, মহাশঙ্খ। এগুলো হচ্ছে যে নারায়ণ বা ভগবান শ্রীকৃষ্ণের প্রতীক। এক হাতে চক্র, আর এক হাতে শঙ্খ। আমি প্রণবনাথ প্রচন্ড। প্রণবনাথও মানে হচ্ছে সেই ওঙ্কার ধ্বনিকে প্রণবনাথ বলা হয়। আমি খ্যাপা দুর্বাসা, বিশ্বামিত্র শিষ্য। দুর্বাসা মুনির অনেক বদনাম ছিল। কেন বদনাম ছিল? উনি যখন একটু রেগে যাইতো উনি অভিশাপ দিয়ে সারা দুনিয়াকে ধ্বংস করে দিতেন। উনি বিশ্বামিত্রের শিষ্য ছিলেন। আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব, মানে দাবানলের মতো ছড়ায় পড়ে সারা বিশ্বের অশুভ জিনিসকে ধ্বংস করলো। বুঝতে কঠিন লাগতেছে? না ভাই। আচ্ছা, আমি উন্মনমন উদাসীর। আবার একটু দেখো সফট দিকে আসতেছে, যে মানে আমি উদাসী, যে মেয়েরা আছে সেই তাদের মতো একটু উদাসী। কিন্তু আমি আবার বিধবার বুকে ক্রন্দন শ্বাস, মানে এই যে মানুষের মনে যত কষ্ট আছে আমি আবার সেগুলার প্রতি হাহুতাশ, আমি হুতাশী। মানে যে নারীটা দুঃখে থাকে আমি তার হতাশারও প্রতীক। আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের। এই দুনিয়াতে যত গৃহহারা পথিক আছে আমি তাদের ব্যথাতেও ব্যথিত। আমি অবমানিতের মর্ম বেদনা, মানে এই পৃথিবীতে যত শোষিত নিপীড়িত মানুষ আছে আমি তাদের প্রতি। কিন্তু আমি তাদের মতো কি করি না, আমি তাদের মতো শুধু দুঃখ দুর্দশায় জর্জরিত থাকি না। আমি চেষ্টা করি কি, আমি চেষ্টা করি এই পৃথিবীর সব খারাপ জিনিসকে ধ্বংস করে নিজের অধিকারটা বজায় রাখতে। তারপরে বলছি আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবী হাওয়া, মানে আমি উত্তর থেকে আসা সুন্দর স্নিগ্ধ বায়ুর মতো। আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া।
পথিক কবির গহীন রাগিনী, মানে যে পথিক কবি তারা তো নিজের মনে মনে গান বানায়, তাদের সেই সুন্দর গানের সুরও আমি। আবার আমি আকুল নিদাঘ দিয়ে আসা। নিদাঘ মানে কি? নিদাঘ মানে হচ্ছে গ্রীষ্ম বা গরমকাল। সেই গরমকালের যে তৃষ্ণা, ছাতি ফাটা তৃষ্ণা, আমি সেটা। আমি রৌদ্র রুদ্র রবি, আমি সূর্যের মতো রৌদ্র বা সূর্যের মতো প্রখর। আমি মরু নির্ঝর ঝরঝর, আমি শ্যামলী বা ছায়াছবি। আমি যেমন একদিকে সূর্যের মতো প্রখর, তেমনি আমি প্রকৃতির মতো ছায়াময়। আমি অরফিয়াসের বাঁশরী। অরফিয়াসের বাঁশরী, অরফিয়াস হচ্ছে গ্রিক পুরাণ অনুসারে সুরের দেবতা। তিনি যে বাঁশরীটা বাজাতেন বা বাঁশি বাজাতেন, ওটা দিয়ে পাথরেও কি করা যেত? প্রাণ সঞ্চার করা যেত। তারপরে এগুলা মোটামুটি বুঝবা। সপ্ত নরক হাবিয়া দোজক, এটা তো বুঝো যে এই পৃথিবীতে বা আমাদের পরপারে 7টা দোজক আছে, সবচেয়ে খারাপ দোজকটার নাম হচ্ছে হাবিয়া দোজক। আমি পরশুরামের কঠোর কুঠার। পরশুরামের কঠোর কুঠার মানে কি? যে কুঠার দিয়ে উনি 21 বার ক্ষত্রিয়দেরকে, কারণ ক্ষত্রিয়রা কি করতেছিল, কারণ ক্ষত্রিয়রা এই পৃথিবীর ক্ষতি সাধন করতেছিল, ওরা অনেক মানুষকে অত্যাচার করতেছিল। ও 21 বার সেই কুঠার দিয়ে সারা বিশ্বকে নিক্ষত্রিয় করছিল, মানে সব ক্ষত্রিয়দেরকে মেরে ফেলছিল। আনিব শান্তি শান্ত উদার, ওর টার্গেটটা কি? এই পৃথিবীতে শান্তি আনা। আমি হল বলরাম স্কন্ধে। বলরাম যিনি মল্লযুদ্ধের জনক, উনি শ্রীকৃষ্ণের বৈমাত্রীয় বড় ভাই। শ্রীকৃষ্ণের বৈমাত্রীয় বড় ভাই মানে সৎ ভাই। আমি উপড়ে ফেলিব অধীন বিশ্ব, অবহেলে সৃষ্টির মহানন্দে। মানে আমি একদম ঝড়ের মতো উপড়ায় ফেলবো সবকিছু। আমি বিদ্রোহী রণক্লান্ত, সেই দিন হব শান্ত। কখন শান্ত হবে? যখন এই পৃথিবীতে আর কেউ অত্যাচারিত হবে না, মানে অত্যাচারীর খর্ব আর কাউকে নির্যাতন করবে না, জ্বালাতন করবে না, আমি সেই দিন শান্ত হব। বোঝা গেছে? চেঙ্গিস খানের জন্ম মৃত্যু সালটা দেখে নিও। কিরে, তোমাদের কথাবার্তা আবার বন্ধ হয়ে গেছে কেন? আমার কথা শোনা যাচ্ছে না? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, এই ভিভো, তোমার নাম কি? হ্যালো, শুনতেছি না। হ্যাঁ ভাইয়া, আমার নাম সুবর্ণা, তবে বারবার নাম চেঞ্জ করি, আবার চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, তোমরা কে কোন জেলা থেকে আসো এখানে? বলো তো একটু শুনি। দুই ভাইয়া, মিনিট আমি সময় জামালপুর নষ্ট থেকে। করলে প্যারা আছে? না ভাই, বলেন, ভাল না লাগবে। ভাইয়া, সমস্যা নাই কোনো। বলো, রাকিবুল বলো তো। ভাই বাসা আমার লালমনিরহাট জেলায়, কিন্তু আমি ঢাকায় মতিঝিলে থাকি। ও আচ্ছা, আইসো আমার ক্যাম্পাসে, আইসো, প্যারা নাই। এনি ডে। ইনশাআল্লাহ ভাই, সুবর্ণা একদম। জামালপুরে। মাহি কোথা থেকে আসছো? ভাইয়া আমি বগুড়া থেকে। বগুড়া থেকে। রাফসান রাব্বি। ভাই আমি মানিকগঞ্জের ছেলে। নিকঞ্জ। আচ্ছা, প্রিয়ন্তী। পটুয়াখালী, বরিশাল। খুব ভালো একটা জায়গা, গেছিলাম। আচ্ছা, মুমতাহিনা। মুমতাহিনা, বাড়ি কোথায় ভাই তোমার? আচ্ছা, যাই হোক, শোনা যাচ্ছে না কোনো কারণে। তো আমার বাসা হচ্ছে চিটং এ। আমি চিটং এর ছেলে। আমার সবকিছুই চিটং এ। জাস্ট এই গর্বিত ঢাবিয়ান হতে গিয়ে ঢাকায় এসে পড়েছি, এই আর কি। আচ্ছা, তারপর এখান থেকে এই শব্দার্থের এই জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো আসে। দুর্বাসা মুনির মা কে, বাবা কে? অরফিয়াসের বাবা কে? অরফিয়াস কার মন জয় করেছিলেন? আচ্ছা, 1922 সালে বিদ্রোহী কবিতাটা লেখা হয়, অগ্নিমীরা গ্রন্থ থেকে সঞ্চালিত, সংকলন করা হয়েছে। আচ্ছা, কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন। বলতো, রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে কোন নাটক উৎসর্গ করেছিলেন?
কেউ জানো? কেউ জানো এই কথাটা? রবীন্দ্রনাথ ঠাকুর যে কাজী নজরুল ইসলাম কোন একটা নাটক উৎসর্গ করছিলেন? কেউ বোধহয় জানে না। আচ্ছা, এটা হচ্ছে সম্ভবত ওনার বসন্ত নাটকটা। হ্যাঁ, বসন্ত নাটক। আচ্ছা, তো ওই সময় হচ্ছে কাজী নজরুল ইসলাম সেন্ট্রাল জেলে, মানে আলিপুর সেন্ট্রাল জেলে বন্দী ছিলেন। তো অনেকটা তাকে সমর্থন জানাতেই বিশ্বকবি এই কাজটা করে। অথচ মানুষজন বলে রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলামের মধ্যে নাকি বিরোধ ছিল। তোমরা কেউ এই কনস্পিরেসি থিওরিটা শুনছো যে রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের সব লেখা চুরি করে নোবেল পাইছে? না ভাইয়া, শুনি নাই এখনো। শুনো নাই? এবং মানুষজন বলে যে প্রমীলা নামে নজরুলের যে বউ ছিল, তাকে নাকি রবীন্দ্রনাথের কাছে পাঠিয়ে তিনি হচ্ছে রবীন্দ্রনাথ মানে সরি, প্রমীলা দেবীকে নজরুলের কাছে পাঠায়, রবীন্দ্রনাথ তাকে আসলে নজরুলের সব লেখা টেখা চুরি করতে। এই আর কি। মানে মানুষের কথা। আচ্ছা, এরপরে আমাদের আসা হচ্ছে তাহারেই মনে পড়ে। আচ্ছা, বিদ্রোহী থেকে কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু ক্লিয়ার করো, কনফিউশন থাকলে ক্লিয়ার করে নাও। কোনো কনফিউশন আছে? না ভাইয়া। আশা করতেছি নাই, সমস্যা নেই, আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপেও আছি 24/7, এনি টাইম এনি কোয়েশ্চেন। আমার নাম্বারও লাগলে নিয়ে নিও, করো, সমস্যা নাই, কল দিও, যা ইচ্ছা করো। ভাইয়া জিজ্ঞেস করেন কিছু প্রশ্ন। করবো, দাঁড়াও আগে তাহারে মনে পড়াটা একটু শেষ করি, কোয়েশ্চেন করে করে আগাবো। তোমাদেরকে এখন ধরে ধরে পড়ানোর কিছু নাই এডমিশন লাইফে, ঠিক আছে? আচ্ছা, তাহাকে মনে পড়ে, তাহাকে মনে পড়ে কি ধরনের কবিতা বলো তো? কোন ছন্দে লেখা বলো? সংলাপ নির্ভর সংলাপ নির্ভর। সংলাপ নির্ভর কবিতা। ভেরি গুড, তুমি তো দেখি সব ট্যালেন্ট ভাই রে ভাই। আচ্ছা, ওই তাহারে মনে পড়ে কবিতায় মোট লাইন কয়টা? 30টা ভাই, 30টা। ওকে। প্রতি স্তবকে লাইন কয়টা? 6টা। কয়টা? ও, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বিদ্রোহী কবিতা কোন ছন্দে রচিত? কেউ জানো? মাত্রাবৃত্ত। মাত্রাবৃত্ত। কয় লাইন? এইটা ভাইয়া পাই নাই কোথাও, এটা আসলে আমারও মানে এক সময় মানে জানার ইচ্ছে 32 ছিল। লাইন। 32 লাইন। আচ্ছা, যাই হোক। সুফিয়া কামাল তার একটা স্মৃতিকথামূলক গ্রন্থ আছে 1971 সালকে নিয়ে, এটার নাম কি? একাত্তরের ডায়েরি। আচ্ছা, একাত্তরের ডায়েরি, একাত্তরের দিনগুলি, এই দুটার মধ্যে গোলায় ফেলবা না। একাত্তরের ডায়েরি কার লেখা? 71 ডায়েরি সুফিয়া কামাল, আর দিনগুলি জাহানারা একাত্তরের ইমাম। দিনগুলি কার লেখা? জাহানারা ইমাম। জাহানারা ইমাম। আচ্ছা, আমি বীরাঙ্গনা বলছি কার লেখা? ডক্টর নীলিমা ইব্রাহিম। মনে রাখবা, এগুলো আসে অনেক সময় পরীক্ষায় আসে। আচ্ছা, তো সুফিয়া কামাল কত সালে জন্মগ্রহণ করেন? 1911 আর 1999 মৃত্যু। 1911 সাল আর 1999। Good. সুফিয়া কামালের উপাধি কি, বা তাকে কি নামে ডাকা হয়? জননী সম্ভাষণে পাইছিল। জননী সাহসিকা, ওনার একটা উপাধি হচ্ছে জননী সাহসিকা, ঠিক আছে? আচ্ছা, তাহারেই মনে পড়ে কবিতায় তাহারেই মনে পড়ে কথাটা কয়বার আসছে? একবার মনে হয়, একবার। ফাগুন শব্দটা কয়বার আসছে? কোনটা ভাই? ফাগুন। ফাগুন শব্দটা আসছে 2 বার।
আর কবি শব্দটা কতবার আসছে? 3 বার। 5 বার। স্তবক সংখ্যা কত কাহারে মনে পড়ে কবিতায়? 5টি। আরেকটা কি প্রশ্ন আছে এখান থেকে? আচ্ছা, আহ, সুফিয়া কামালের প্রথম স্বামীর নাম কি, যাকে নিয়ে এই সৈয়দ কবিতাটা নেহাল লেখা হয়েছে? আহমেদ। নেহাল। আচ্ছা, তাহারই মনে পড়ে কবিতায় 2টা বাংলা মাসের নাম আছে, কি কি বলতো? কি ভাই? 2টা বাংলা মাসের নাম আছে। একটা তো ফাগুন। ওটা বাংলা মাসের নাম? আচ্ছা হ্যাঁ, মাসের নাম। তারপর ফাগুন তো আরেকটা ফাল্গুন কি? থেকে। ফাল্গুন। আরেকটা? মাঘ মাস। ও মাঘের মাঘের সন্ন্যাসী। সন্ন্যাসী। মাঘ আর ফাগুন। হ্যাঁ, মাঘ আর ফাগুন। আচ্ছা, আর ঋতুর নাম আছে একটা, কোনটা? বসন্ত। বসন্ত। কবিতায় কুয়াশার চাদর জড়িয়ে আছে কে? আচ্ছা, কুয়াশার চাদর জড়িয়ে আছে হচ্ছে শীত। মাঘের সন্ন্যাসী। হ্যাঁ, মাঘের সন্ন্যাসীটা কে? মাঘের সন্ন্যাসী হচ্ছে শীতকাল। অলোক মানে কি? যা লোপ পায় না। গেল। অলোক মানে দৃষ্টি অগোচর আচ্ছা, বা অলক্ষ্য। হাতে বই আছে না? সবার হাতে বই আছে না? কয়েকটা বানান বলতেছি, মার্ক করে রাখো, আসতে পারে। সবাই হাতে বই নিছো? জি হাইলাইটার ভাই। নিছো? জি ভাইয়া। আচ্ছা, মার্ক করো। উত্তরীয়, মার্ক করো। মুহূর্ত, বিরোহিণী, নীরব, সমীর, আগমনী। সমীর শব্দের অর্থ কি? বাতাস। গীতি, মার্ক করো। সন্ন্যাসী, মার্ক করো। সন্ধি বিচ্ছেদের জন্য মার্ক করো। দিগন্ত, উন্মনা। উন্মনার সন্ধি বিচ্ছেদ কিন্তু উৎ যোগ মনা। উচ্চক মনা। পুষ্পারতি, সন্ধির জন্য মার্ক করো। আচ্ছা, নীরব, মার্ক করো সন্ধির জন্য। নি, বিসর্গ যোগ বিসর্গ রব। সন্ধি। হ্যাঁ, বিসর্গ সন্ধি, মাথায় রাখবা। দক্ষিণা, প্রকৃতি প্রত্যয়ের জন্য মার্ক করো। দক্ষিণ যোগ আ। আর কি আছে? কিছু বুঝো না এরকম আছে যে ভাই এই লাইনটা কি লিখছে বুঝি না? আচ্ছা, আরেকবার তার স্ক্রিন শেয়ারটা দেই, আলোচনা হওয়া দরকার। দেখতে পাচ্ছ তো না?
কোয়েশ্চেন করো, কোয়েশ্চেন করো, কোয়েশ্চেন না করলে আমার কাছ থেকে বেস্ট আউটপুট পাবা না। সত্য কথা, এখন কোয়েশ্চেন করবা কি করবা না তোমাদের উপর। কি রে, এগুলা তো দেখি কথাবার্তাই বলে না, এত লাজুক কেন? আমি যে কোচিং এ কোচিং করতাম, পোলাপাইনের কথার জ্বালায় স্যাররা ক্লাস নিতে পারতো না। সব এত জ্ঞানী পোলাপান ছিল। প্রতিদানের পরে তো আর আসতেইছে না, কি কি হইলো? আসতেছে না? এই যে পিডিএফ এ দাঁড়াও দাঁড়াও, সমস্যা পিডিএফ ডাউনলোড হয়ে গেছে, কারণ করো। এ কত পৃষ্ঠা বলো তো? 284। সুচেতনার পরে না? ভুলে গেছি, আগে বইয়ের সিরিয়ালও মুখস্থ ছিল। তা দেখা যাচ্ছে এখন। আচ্ছা, এখানে মূলত সুফিয়া কামালের ব্যক্তিগত জীবনের একটা গভীর বেদনার কথা এই কবিতায় ফুটে উঠেছে। তো এখানে উনি মূলত কি বলছেন, যে বসন্ত যখন আসে তখন হয়তো নিজের সাথে নিজে তিনি কথা বলছেন। যারা কবি তাদের মধ্যে একটা বিষয় থাকে, তারা বলে যে তাদের নিজেদের একটা সত্তা থাকে, আবার তাদের ভিতরে আলাদা করে একটা কবি সত্তা থাকে। কথা কি বুঝছেন? মানে দুই রকমের পার্সোনালিটি থাকে তাদের। হ্যাঁ, দুইটা পার্সোনালিটি থাকে তাদের ভিতরে। এখানে অনেকটা সুফিয়া কামাল নিজের ব্যক্তিগত পার্সোনালিটি হয়ে সে কবি পার্সোনালিটির সাথে কথা বলতেছে। ধরো, যখন প্রকৃতিতে একটা পরিবর্তন আসে, একজন কবির পক্ষে স্বাভাবিক জিনিসটা তিনি সেটা নিয়ে উচ্ছ্বাসিত হবে, তিনি সেটা নিয়ে কবিতা লিখবে, তাই না? কিন্তু হুট করে তার মধ্যে একটা বিষাদ, কারণ তার মধ্যে কি কাজ করতেছে, তার স্বামী হারানোর বেদনাটা কাজ করতেছে। সেজন্য তিনি আর লক্ষ্যও করতেছে না যে বসন্ত চলে আসছে। তার বাতাস বিষণ্ণতায় দিন এসে- কাটার কারণে তার মানে খেয়ালই নাই হ্যাঁ, যে কি হচ্ছে তার চতুর্পাশে। মনের খেয়াল আর নাই। মানে এটা হচ্ছে যে আমরা যখন আমাদের সবচেয়ে প্রিয় মানুষটাকে হারাই ফেলি, তখন আর পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না। ওই যে ছেলেদের ব্রেকআপের 1 সপ্তাহ পরের অবস্থা আর কি, তাই না? প্রথম 1 সপ্তাহের অবস্থা। এডমিশন টাইমে প্রেম করতেছো কে কে? যারা করতেছো বাদ দাও, কোথাও চান্স না পেলে গার্লফ্রেন্ড টিকবে না। লিখে দেওয়া লাগবে, লিখিত দেওয়া লাগলে লিখিত নিয়ে নিও, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিছুই টিকবে না। কোথায় যাই হোক, এই কেউ মাইন্ড টাইন করলো আবার? না ভাইয়া, না চিল। ভাইয়া, চিল চিল ভাইয়া চিল। এগুলো হচ্ছে জীবন এসব থেকে থেকে নেওয়া বহুত জিনিস। দূরে আছি আমরা। গুড। ভার্সিটিতে আসো, জীবনে প্রচুর মেয়ে দেখবা, আমি বলতেছি না যে গার্লফ্রেন্ড হবেই, প্রচুর দেখবা। ছেলেও যারা এই যে যারা আছো, মেয়ে যারা আছো, প্রচুর সিনিয়র ভাইয়া পাবা, ভালো ভালো, অনেক ভালো টিউশনি করে, অনেক ভালো চাকরি বাকরি করে। সো এখনই কারো সাথে লট ক্যাডটকে করো না, পরে জীবনে ঢুকবা। আচ্ছা, যাই হোক। ভাইয়া আমরা সিনিয়র আপু পাবো না? হ্যাঁ, থাক, এগুলা পরে আলাপ করবো না এক সময়। দুঃখের বিষয় এগুলো। আচ্ছা, তো এখানে কি বলছে যে তখন সেই কবি সত্তাকে উনি কি বলছেন, যে ও কবি রচিয়া লহনা আজো গীতি। আরে এবার বলছে তুমি একটু তাকাও, একটু বাইরের দিকে আসো, আর কতদিন তুমি মন খারাপ করে থাকবা? তোমার জন্য এই পৃথিবী এত সুন্দর করে সেজে উঠতেছে, বসন্ত চলে আসছে। তখন সে কি বলতেছে,
যে আমি দেখি নাই বলে বসন্ত তো আটকায় নাই, আমি কবিতা লিখি নাই বলে ফুল ফুটতেছে না, ব্যাপারটা তো এমন না। মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, মানে মাধবীর যে মাধবীলতার যে ফুল, সে ফুলের কি ফুটতেছে না? ফুটতেছে তো। বসন্তকেই তার প্রকৃতি চারদিকে ঢেলে সাজাইছে কিনা? ও বলছে সাজাইছে। তখন আবার নিজের সত্তা কি বলতেছে? যে হোক না, তারপরও তুমি কেন বসন্তের প্রতিবিম্ব? উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা? তুমি কেন কষ্ট দিচ্ছ বসন্তকে? তখন সেই বিখ্যাত লাইনটা সে বলতেছে, কহিল সে কাছে সরি আসি, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। কুহেলি উত্তরি মানে কি? কুহেলি মানে হচ্ছে কুয়াশা, উত্তরি মানে হচ্ছে চাদর। সেই চাদর গায়ে দিয়ে শীত চলে গেছে। কোথায় গেছে? গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে। মানে চলে গেছে এমন একটা রাস্তা ধরে, বা এমন আমার জীবনটাকে এমন করে চলে গেছে যে সেখানে আর ফুল ফুটতেছে না, সেখানে শুধু বেদনা আর বেদনা। রিক্ত হস্তে, মানে আমার হাতে আর কিছু নাই, আমার মধ্যে আর কিছু নাই। তাহারেই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। এখন শুধু তার কথা মনে পড়ে, তাকে আর কোনোভাবেই ভুলতে পারি না। বুঝতে পারছেন? নাটক, ওগুলা নাটক পরে তো আবার ঠিকই আর একটা বিয়ে করছে। এখন ওই সময়ের সমাজ বাস্তবতায় আসলে একটা নারীর পক্ষে বিয়ে না করে থাকাটা আসলে সম্ভব ছিল না। ওনাকে দোষ দিয়ে লাভ নাই। তোমাকে তো সেই সময়ের সমাজ ব্যবস্থাটা বুঝতে হবে, বুঝো নাই? জি ভাই। ওই সময় একজন বিধবা নারীর পক্ষে সার্ভাইভ করা তো কোনোভাবে সম্ভব ছিল না। এখনকার মতো ধরো, এখনকার সময়ের পরিস্থিতি আর তখনকার সময়ের পরিস্থিতি তো খুবই আলাদা। প্লাস উনি যেহেতু একটু প্রগতিশীল টাইপের ছিল, উনার নামে কুৎসা রটানোর মানুষেরও তো অভাব ছিল না। তো বিয়ে করাটাই আসলে উনার জন্য একটা সেফার অপশন ছিল। আচ্ছা, এখান থেকে কোয়েশ্চেন করবো না অনুবাদে অনুবাদে আলোচনায় চলে যাব? কোনটা চাও? একটু কোশ্চেন করে তারপর যাই। সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোথায়? বরিশালে। আচ্ছা। কুমিল্লাতে। কুমিল্লা। কিন্তু আহ, জন্ম হচ্ছে বরিশালে। হ্যাঁ, কুমিল্লায় জন্মাইছে, বরিশালে সম্ভবত। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাহারই পরে মনে কবিতায় কবির বসন্ত বিমুখতার মধ্য দিয়ে কোনটি ফুটে উঠেছে? অভিমান, ব্যর্থতা, শূন্যতা, নাকি উদাসীনতা? উদাসীনতা। উদাসীনতা। উদাসীনতা, গুড। এটা কিন্তু আসতে পারে। কেয়ার কাটা কোন ধরনের বই? এগুলো গ্রন্থ। গল্প গ্রন্থ। আচ্ছা। স্তবক সংখ্যা কয়টা তাহারই পরে মনে কবিতায়? 5টি। 5টি। তার এই পরে মনে কবিতা প্রথম কত সালে প্রকাশিত হয়? 1935 মাসিক মোহাম্মদী। হ্যাঁ, 1935 35। মাসিক মোহাম্মদী। গুড। মাসিক মোহাম্মদী পত্রিকা, গুড। তাহারই পরে মনে কবিতায় কহিল সে পরম হেলায়, এর পরের পংক্তি কি? আগুন এসেছে কি? বৃথা কেন ফাগুন মেলায়? অপশন দেখলে পাওয়া যাবে। আচ্ছা। কহিল সে সুদূরে চাহিয়া, এরপরে লাইন। এসেছে তা ফাগুনে সরিয়া, অলখের পাথার বাহিয়া, বসন্তেরে আনিতে বাড়িয়া, নাকি দক্ষিণ দুয়ার গেছে খুলে? দক্ষিণ দুয়ার গেছে খুলিয়া। অলখের পাথার বাহিয়া। অলখ মানে কি? দৃষ্টি অগোচর। দৃষ্টির অগোচরে। বৃষ্টির অবচর। Good. কুড়ি শব্দটা কোথা থেকে আসছে? কুড়ে থেকে, কুড়িল থেকে, পুষ্প থেকে, নাকি কোরক থেকে? পুষ্প থেকে। কোরক। কোরক থেকে। কোরক, কোরক থেকে। Good, very good. আচ্ছা, এটা কোন ছন্দে রচিত বলছো তো? জি ভাই। সংলাপ নির্ভর। আচ্ছা। তাহারই পরে মনে কবিতায় কবিকে কোন সুর আচ্ছন্ন করে আছে?
পুষ্পিত বসন্তের প্রকৃতির মর্মর অফুরন্ত আনন্দ নাকি বিষাদময় রিক্ততা? বিষাদময় রিক্ততা। বিষাদময় রিক্ততা। নিচের কোনটি সুফিয়া কামালের গ্রন্থ নয়? সাঝের মায়া, মায়ার খেলা, মায়া কাজল, কেয়ার কাটা। মায়ের খেলা। ও, মোটামুটি তিনটা জিনিস নিয়ে আলোচনা করলাম। এডমিশনে একটা প্যারা হচ্ছে তোমাদেরকে ডিটেল আলোচনা করতে ইচ্ছা করে, যেহেতু তোমরা ভাইয়া এই বড় ক্লাস। কোশ্চেন গুলা কোত্থেকে করতেছিলেন? এই কোয়েশ্চেন গুলা আমার কাছে একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ছিল, ইউসিসির, ওখান থেকে করতেছিলাম। আচ্ছা। এগুলো সব প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে বললাম তোমাদেরকে, এতক্ষণ যা যা কোয়েশ্চেন করলাম। আমি আমার এই শীট গুলো জমায় রাখছিলাম, এই দেখো এগুলো আমার শীট ইউসিসি, প্রত্যেকটা কোয়েশ্চেন আমি মার্ক বৈশা বৈশা। আমার এডমিশন লাইফে আমি যেখানে এমসিকিউ পাইতাম সেটাই দাগাইতাম। এটা আমারে অনেক মানে অনেক হেল্প করছে জীবনে। এবং প্রত্যেকটা শীট আমি দাগায় দাগায় পড়ছি। এই জিনিসগুলো একটু কষ্ট করলে এই 2টা মাস আসলে সম্ভব, বুঝতে পারছেন? অন্বেষণ যখন ওপেন করি তখন মাথার মধ্যে এই জিনিসগুলাই ঘুরতেছিল যে স্টুডেন্টদের সাথে শেয়ার করব যে আমি নিজে কিভাবে পড়ছি। অর্ক এবং আকাশ তো মনে হয় এটাই করে, তাই না? আচ্ছা, যাই হোক, অর্ক এবং আকাশ দুজনে আমার খুব কাছের বন্ধু। আচ্ছা, এবার একটু অনুবাদ নিয়ে কথা বলি। কথা হচ্ছে, প্রথম কথা, রিটেন পার্ট কাউকে শিখানো যায় না, এটা একদম প্লেন এন্ড সিম্পল সত্য। কথা কি বুঝছেন? রিটেন পার্ট আমি চাইলেও আপনারা শিখাইতে পারবো না। রিটেন পার্ট কিভাবে কি করবেন? রিটেন পার্ট নিজে নিজে একটু লিখার প্র্যাকটিস করবেন। অনুবাদের জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে প্র্যাকটিস। কিভাবে প্র্যাকটিস করবেন? 2টা ওয়ে আছে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নেবেন। ও, আরেকটি ইম্পর্টেন্ট জিনিস সলভ করবেন, লাস্ট 9টা বিসিএস এর বাংলা অংশ সলভ করবেন প্রিলির। কথা কি বুঝছেন? ভাই দেখলেই তো মাথা ঘুরায়। না, লাস্ট 9টা বিসিএস প্রিলির বাংলা অংশ সলভ করবেন। নোট ডাউন করেন কি কি সলভ করতে হবে। লাস্ট 9টা বিসিএস এর প্রিলির বাংলা অংশ। সেকেন্ড, লাস্ট 10 বছর অর্থাৎ 2015 সাল পর্যন্ত ঢাবি, জাবি, রাবি, চবি, এই 4টা করেন শুধু। এই ঢাবি, জাবি, রাবি, চবির সব ইউনিটের বাংলা প্রশ্ন। বুঝতে পারছেন? জি ভাইয়া। এখন হচ্ছে সলভ কিভাবে করবেন, কিভাবে চেক করবেন। প্রথমে একবার উত্তরমালা না দেখে অনেস্ট থাইকা সলভ করবেন প্রত্যেকটা। বুঝতে পারছেন? এগুলো সবগুলাই অনলাইনে অ্যাভেলেবল আছে, একদম 2015 সাল পর্যন্ত এই 4টা জায়গারই কোয়েশ্চেন অনলাইনে অ্যাভেলেবল আছে। আচ্ছা, গেল, প্রথমে একবার সলভ করবেন, সলভ করার পর নিজের খাতা নিজে কাটবেন মাস্ট। কয়টা ভুল হচ্ছে, কত মার্ক পাচ্ছেন, প্রত্যেকটার উপর লিখবেন যে এত মার্ক পাইছি। ধরেন আপনি করলেন, এখন তো হাতে সময় নাই, 1 সপ্তাহে প্রতি সপ্তাহে একবার এই জিনিসগুলো করার চেষ্টা করবেন এবং এই জিনিসটা প্রতি সপ্তাহে রিপিট করবেন। লাস্ট 4টা সপ্তাহ সারাদিন কোয়েশ্চেন সলভ করবেন, সারাদিন মানে সারাদিন কোয়েশ্চেন সলভ করবেন। এখন যত কোয়েশ্চেন সলভ করবেন তত শিখবেন। এই 9 বিসিএস এর প্রশ্ন এবং 4 ইউনিভার্সিটির প্রশ্ন প্রতি সপ্তাহে একবার শেষ করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনি জানেন না বা আপনি পারেন না এরকম কোনো প্রশ্ন নাই, কারণ এর বাইরে কোনো প্রশ্ন থাকা সম্ভব না। বুঝাইতে পারছি? জি ভাইয়া। জি আচ্ছা, এখন ভাইয়া। আপনারা কোয়েশ্চেন করেন যে স্যার ভাইয়া বিসিএস এর প্রশ্ন কেন সলভ করি, কোয়েশ্চেনটা করেন। আচ্ছা,
এটার রিজন হচ্ছে বিসিএস এর প্রশ্ন করে কারা জানেন? বিসিএস এর প্রশ্ন তারাই করে যারা আপনার ভর্তি পরীক্ষার কোশ্চেন করবে, অর্থাৎ ইউনিভার্সিটির টিচাররা। তো তাদের মেন্টালিটি বুঝতে হইলে আপনাকে বিসিএস এর কোশ্চেন সলভ করতে হবে, বুঝছেন? আচ্ছা, এবার অনুবাদের জায়গায় আসি। অনুবাদ সাধারণত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অনুবাদ সাধারণত প্যাসেজ আকারে আসে, বুঝছেন তো? আচ্ছা, তো প্যাসেজ আকারে যখন অনুবাদ আসে, আমাদের বাঙালিদের যে ভুলটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে আমরা প্যাসেজ না পড়ে লাইন বাই লাইন অনুবাদ করতে শুরু করি। এই প্রথম লাইনটা এটা তো ইজি আছে, অনুবাদ করি। কিন্তু অনুবাদের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে এমন অনেক ইংরেজি শব্দ আছে যেটার বাংলা অর্থ কনটেক্সট ওয়াইজ চেঞ্জ হতে থাকে। এটা কি বিশ্বাস করেন কিনা? জি ভাইয়া, এটা বিশ্বাস করি, এটা ফেসও করছি। হ্যাঁ, যেমন ধরেন ইংরেজিতে একটা শব্দ আছে এনার্জি, এটার কিন্তু বাংলায় দুইটা অর্থ আছে, একটা হচ্ছে জ্বালানি আর একটা হচ্ছে শক্তি। এখন ধরেন আপনাকে এক জায়গায় একটা প্যাসেজ দিছে যে ধরেন কয়লা বিদ্যুৎ কেন্দ্র নিয়ে, তো ওখানের ফার্স্ট ওয়ার্ডে এই এনার্জি শব্দটা ছিল, ধরো টার্মটা ছিল কিছু একটা যে কোল ইজ এনার্জি সোর্স। এখন আপনি লিখলেন কয়লা একটি শক্তির উৎস, ঠিক হবে? বলেন, কেউ একজন বলেন না যে ভাইয়া। কয়লা কি লিখতে হবে? কোল ইজ এ সোর্স অফ এনার্জি, এটার অনুবাদ কি হবে যদি এটা একটা কোল মাইনের বা একটা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কন্টেক্সটে হয়? কয়লা একটি জ্বালানির উৎস, হ্যাঁ ভাইয়া, এটাই ঠিক আছে। এটা হবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে পুরা টেক্সটটা একবার খুব ভালোভাবে পড়ে ফেলা। খুব ভালোভাবে পড়ার পর যেটা হবে, আপনি হয়তো একটা দুইটা শব্দের বাংলা জানবেন না, হতেই পারে, তখন আপনি কি করবেন, ওগুলা মার্ক করে রেখে অনুবাদ করা শুরু করবেন। অনুবাদ করবেন, একটা একটা অনুবাদ করবেন। তখন দেখবেন অনুবাদ করতে শুরু করলে আস্তে আস্তে ওই শব্দগুলার একটা একদম এক্সাক্ট মানে করতে না পারলেও আপাত মানে আপনি দাঁড় করাতে পারতেছেন, বুঝতে পারছেন? এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আক্ষরিক অনুবাদ করবেন না। কাট ইউর কোড অ্যাকর্ডিং টু ইউর নিড, এটার বাংলা কি? কোশ্চেনটা আবার বলি, কাট ইউর কোড অ্যাকর্ডিং টু ইউর নিড, এটার বাংলা কি? বাংলাটা ঠিক মনে নাই, কিন্তু ভাইয়া এটা ছিল যে মিতব্যয়ী হও, এরকমের হ্যাঁ কিছু হ্যাঁ, একটা আয় ছিল। বুঝে আয় ব্যয় বুঝে করো। ব্যয় করো। হ্যাঁ, এখন আপনি যখন একটা অনুবাদ করতেছেন, এই ফ্রেজ গুলো মার্ক করবেন, কি ফ্রেজ আছে। সেই ফ্রেজটা যখন অনুবাদ করবেন তখন আপনার খেয়াল রাখতে হবে যে আপনি ওই ফ্রেজের আক্ষরিক অনুবাদ না করে যে মানে বাগার্থ অনুবাদ আছে সেই বাগার্থ অনুবাদ যাতে আপনি করেন, বুঝতে পারছেন? অনুবাদের ক্ষেত্রে কয়টা পয়েন্ট বললাম? প্রথম পয়েন্ট, পুরা প্যাসেজ পড়তে হবে, কনটেক্সট বুঝতে হবে। দ্বিতীয় পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট কি ছিল, কেউ একজন বলেন? যে শব্দগুলো বুঝতেছেন না, প্রথমবার পড়ার পর সেই শব্দগুলো মার্ক করবেন, তারপরে প্রথম থেকে অনুবাদ করা শুরু করলে আস্তে আস্তে ওটার মানে আপনার কাছে একটু একটু করে ক্লিয়ার হওয়ার সম্ভাবনা আছে। তৃতীয়ত, ফ্রেজ এন্ড ইডিয়ম মার্ক করবেন প্রথম রিডিং দেওয়ার সময়, যাতে করে আপনি ভুলেও আক্ষরিক অনুবাদ না করে ফেলেন। বোঝা গেল? ও, অনুবাদ করতে গিয়ে ভুলেও কোনো অতিরিক্ত তথ্য লিখে ফেলবেন না, বুঝতে পারছেন? ধরেন আপনারে দিল কোনো একটা বিষয়ে অনুবাদ করতে, এখন আপনি ওটার প্যারাগ্রাফ মুখস্থ করে গেছেন, আপনি ওটার প্যারাগ্রাফটা বসাই দিয়েছেন ওখানে। বোঝা গেল কিনা? জি ভাইয়া। আচ্ছা, আজকের লেকচারের উপর কোনো প্রশ্ন থাকলে বলেন এবার।
বা অন্য কোনো প্রশ্ন, ইউনিভার্সিটি রিলেটেড, সেটা এডমিশন রিলেটেড, এডমিশন লাইফের প্যারা রিলেটেড, এনিথিং। কিছু আছে? তো ভাই এই যে ইংলিশে মানে মেমোরাইজিং পার্টে গ্রুপ হ্যাঁ, হ্যাঁ। ভার্বটা ওইটা মনেই থাকে না, এটা স্কিপ করলে কি সমস্যা? স্কিপ করলে গ্রুপ ভার্ব স্কিপ করবেন কেন? এডমিশন লাইফে আপনার একটা নাম্বার অনেক কিছু, অনেক কিছু মানে অনেক কিছু। এই যে আমি এডমিশনে 44 হয়েছি না, আমার সাথে যে 10th হয়েছে তার গ্যাপ কত জানেন? কত? 0.5। আমি আজকে ধরো একটা জিকে ভুল না করলে আমি 1 থেকে 5-এর মধ্যে হয়তো থাকতাম। তাহলে বুঝেন, স্কিপ করবেন? ভাই চেষ্টা করতেছি পড়ার এখন, আচ্ছা, যতটুকু নিয়ে রিটেন যেতে পারি। মানে মেমোরাইজিং পার্ট পড়ার খুব সুন্দর একটা সময় হচ্ছে সকালবেলা, বুঝছেন? সকালবেলা একটু পড়ার চেষ্টা করবেন। সকালবেলা যারা ফজরের নামাজ পড়তে উঠেন তারা চেষ্টা করবেন ফজরের নামাজের পর পর রিটেন পার্টটা পড়ার, তখন মেমোরি খুবই শার্প থাকে। এবং লিখে লিখে পড়বেন, মাস্ট 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 লিখে লিখে পড়বেন। বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। আশা করতেছি আর কোনো কনফিউশন নাই। ভালো থাকেন। আপনাদের সাথে আবার মঙ্গলবার রাত 10টায় দেখা হবে। আমাদের সেদিনের টপিক থাকবে হচ্ছে, একটু বলে দিই, আমরা সেদিন আলোচনা করব আমার পথ, ফেব্রুয়ারি 1969, আর বাংলা সেকেন্ড পেপার থেকে বানানো বাক্য শুদ্ধিকরণ নিয়ে। ঠিক আছে? আপনারা ভাই আপনাদের এই টপিকে কোনো প্রশ্ন থাকলে ওগুলো একটু জমায় আনবেন আমার জন্য, যাতে আমি আপনাদেরকে বেস্ট আউটপুটটা দিতে পারি। আজকে কেমন ক্লাস নিতে পারছি আমি জানি না। আমি অনেক দিন পর এডমিশন ব্যাচে ক্লাস নিলাম, মানে এডমিশনের পোলাপাইনের ক্লাস নিলাম। ডোন্ট নো কেমন নিতে পারছি। আর পড়াশোনার স্টাইল যদি পছন্দ না হয় ভাই, এভাবে পড়াইলে আমাদের জন্য ভালো হয়। এভাবে পড়লে আমাকে সাজেস্ট করবেন, আমি ওই অনুযায়ী ক্লাসগুলো প্ল্যান করব। কারো কোনো কথা আছে? প্রিয়ন্তী, হ্যাঁ, রাব্বি, আপনার নাম্বারটা যদি আহ, দিতেন। নাম্বারটা লাগবে? হ্যাঁ, বক্সে দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। দিয়ে দিচ্ছি, কারো প্যারা নিও না। কপি করে ফেলো একজন। তোমাদের কি ব্যাচমেটদের মধ্যে কথাবার্তা হয়? এই যে এখানে অনলাইনে যে তারা একসাথে পড়তেছো, ধরো রাকিবুলের সাথে প্রিয়ন্তীর কি কোনোদিন কথা হয়েছে? বা না রাব্বির ভাইয়া, সাথে রাকিবুলের কোনোদিন কথা হয়েছে? না ভাইয়া। এটা খুবই বাজে কথা না হওয়াটা। কেন বাজে? দিন যে রাফসানি হচ্ছে যে ধরো প্রিয়ন্তীর কম্পিটিটর, প্রিয়ন্তী হচ্ছে রাকিবুলের কম্পিটিটর, কিন্তু আবার একটা জায়গায় তারা কো ফাইটার, ঠিক কিনা? নিজেদের মধ্যে একটু কথাবার্তা বলবা, শেয়ারিং বাড়াবা। কোন একটা ইন্টারেস্টিং জিনিস পাইলে নিজেদের মধ্যে শেয়ার করবা। এবং এডমিশন লাইফে প্রেম করতে নিষেধ করছি, ফ্রেন্ডশিপ করতে নিষেধ করি না, কারণ এডমিশন লাইফে ফ্রেন্ডশিপ খুব দরকারি। তোমার যদি এডমিশন লাইফে একটা ভালো ফ্রেন্ড থাকে, এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। বুঝতে পারছো? নিজেদের মধ্যে কথাবার্তা বলবা, এটা নেসেসারি। এটা তোমার পড়াশোনাতে হেল্প করবে। এবং তুমি মাঝে মাঝে এডমিশন লাইফে একা একা ফিল করবা, তখন হচ্ছে যে এই ফ্রেন্ড গুলা তোমার কাজে দিবে। বুঝতে ভাইয়া, পারছো? এটা আসলে প্রবলেম অ্যাডমিশনের সময়, মানে খুবই একা একা নিঃসঙ্গতা ফিল অনুভব হয়, করা। হ্যাঁ। এই যে এই মানে শূন্যতার মধ্যে, ভয়। এই শূন্যতা কোনো টিচার ফিল আপ করাই দিতে পারবে না, তোমার ফ্রেন্ডরাই তোমার হ্যাঁ ফিল আপ। ভাইয়া। কথাবার্তা বইলো নিজেদের মধ্যে, এটা আমার সাজেশন।
আচ্ছা ঠিক আছে, নাম্বার তো দেওয়া হয়েছে, লিভ নাও সবাই। ভাইয়া নাম্বারটা ভাইয়া মানে আমার ফোনে একটু প্রবলেম হচ্ছে, মানে ইনবক্সে মানে একটু চাওয়া আচ্ছা যাইতেছে আমি না। টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাইয়া। ঠিক আছে।